এটা বলার সুযোগ নেই যে আর্মি আইনে, সেনা আইনে অপরাধীদেরকে বিচার করা যাবে। সেনা আইনে অপহরণ, অ্যাবডাকশন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মার্ডার, এগুলো বিচারের কোনো সুযোগ নেই। থেকে শুরু করে বিচার বহির্ভূত গুণগুলির সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি, এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন? আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, শেখ হাসিনার আমলে করা খুন ও গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই 25 জনের মধ্যে আবার 15 জন ইতিমধ্যেই কর্মরত, অর্থাৎ তারা এখনো অ্যাক্টিভ। বাকি 10 জন অবসরে গেছেন। ব্যাপারটি নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। সেনাবাহিনী থেকে সাধারণ মানুষ, সব জায়গায় শুধু একই আলোচনা, আর সেটি হচ্ছে এই গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে। শুধু তাই না, এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘটে চলেছে একের পর এক নাটক। সারা দেশে এক অস্থিরতা বিরাজ করছে। এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সেখানে বক্তব্য রাখেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। হাকিমুজ্জামান শুধু প্রেস ব্রিফিংয়ে করেননি, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। কিন্তু একজন সাবেক মিডিয়া কর্মী হিসেবে অত্যন্ত লজ্জা ও দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম বা মিডিয়া এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে তারা হাকিমুজ্জামানের এই প্রেস ব্রিফিং আংশিক ও মিথ্যা প্রচার করেছে। শুধু একটি দুটি না, প্রায় সব মিডিয়ায় সেটি করেছে। যেমন এই 50 মিনিট হাকিমুজ্জামান বিভিন্ন দিক নিয়ে তুলে ধরেছেন, কিন্তু মিডিয়া শুধু একটি জায়গায় ফোকাস করেছে, আর সেটি হচ্ছে পরোয়ানা থাকা 15 কর্মকর্তা সেনা হেফাজতে, একজন লাপাত্তা। প্রায় সব মিডিয়াতে একই কথা লেখা হয়েছে, একই কথা বলা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেনাবাহিনী থেকে একবারের জন্য বলা হয়নি 15 কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে, বরং বারবার বলা হয়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় রিক্রুট ছিল, সেখান থেকে তাদের ঢাকা ক্যান্টনমেন্টে সংযুক্ত হতে বলা হয়েছে। সংযুক্ত হতে বলা আর হেফাজতে নেওয়া এক জিনিস না। 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। পত্রিকা আরও লিখেছে বা সংবাদ মাধ্যমগুলো আরও বলেছে যে একজন নিখোঁজ বা লাপাত্তা বা পালিয়েছে। আরও মজার বিষয় হচ্ছে সেনাবাহিনী থেকে এ ধরনের কোনো কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে তিনি না জানিয়ে ছুটিতে আছেন, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। হতে পারে তিনি পালিয়ে যেতে পারেন, হতে পারে তিনি বিপদে পড়েছেন, হতে পারে তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে। সেনাবাহিনী সেগুলো খতিয়ে দেখছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। হচ্ছে AWL, আপনার পরিবার হচ্ছে ইলিগেল অ্যাবসেন্ট। ইলিগেল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগেল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের এই দৈন্যদশা কেন? উত্তর হচ্ছে সিম্পলি 17 বছর অন্যের পা চাটতে চাটতে তাদের আর পা চাটার অভ্যাস যায়নি। তাই এখন তারা যে ক্ষমতায় আছে তার পা চাটছে, তাকে খুশি করার চেষ্টা করছে। তাই এই ধরনের হেডলাইন। এবার আসা যাক মূল পর্বে, আর সেটি হচ্ছে এই সংবাদ সম্মেলন কেন, যেটি কোনো সংবাদ বা মিডিয়া উল্লেখই করেনি। সেনাবাহিনী এই সংবাদ সম্মেলন এই জন্য ডাকেনি এটি জানার জন্য যে কয়জন তাদের হেফাজতে আছে আর কয়জন পলাতক, বরং তারা এই সংবাদ সম্মেলন এই জন্য ডেকেছে যে এটি স্পষ্ট করে জানানোর জন্য যে সিভিল পুলিশকে তাদের কর্মকর্তাদের গ্রেপ্তার করতে দেবে না, সেটি হোক তাদের অ্যাক্টিং সোলজার বা অ্যাক্টিং কর্মকর্তা বা হোক সাবেক কর্মকর্তা। তারা অ্যাক্টিভ কর্মকর্তাদেরকে তাদের সাথে এসে ক্যান্টনমেন্টে তো থাকতে বলেছেই, প্লাস যারা অবসরে গেছে তাদেরকেও বলা হয়েছে যদি আপনারা চান আপনারা ঢাকা ক্যান্টনমেন্টে এসে এখানে
থাকতে পারেন, তাদের নিরাপত্তা দেওয়া হবে। এটি ছিল মূল উদ্দেশ্য জানানোর। তো সেনাবাহিনী কেন এটি করছে? সেনাবাহিনী কি গুম খুনের বিচার চায় না? না, সেটিও না। সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে তারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা যে কোনো আইনের প্রতি শ্রদ্ধা রাখে এবং তারাও বিচার চায়। গুম খুনের বিচার হোক সেটিও তারা চায়। আগেও তারা গুম খুনের যে কমিশন হয়েছে তাদেরকে যথেষ্ট সহায়তা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই যে 15 কর্মকর্তার বিরুদ্ধে, আইসিটির নিয়ম অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনার সাথে সাথে তার চাকরি চলে যাবে। তো এখন যদি এদের চাকরি চলে যায়, মানে সেনা কর্মকর্তাদের এখান থেকে যদি নিয়ে যায়, ধরে নিয়ে যায়, তাদের যদি চাকরি অটোমেটিক চলে যায়, এরা তো এখন অভিযুক্ত। 5 বছর, 10 বছর, 15 বছর পর দেখা গেল কেউ একজন অভিযুক্ত না, সে নির্দোষ। সে যদি এখন সেনাবাহিনীতে ফিরে এসে বলে, তার বয়স যদি 50 বছর পেরিয়ে যায়, যে আমাকে এখন নিতে হবে, তখন সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীর ভিতরে এই ধরনের কোনো সিস্টেম নেই। is disqualified to hold from holding any public office. এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, ইটস নেভি অফ সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই জিনিসগুলো সেটেল করার জন্যই মূলত তাদেরকে ক্যান্টনমেন্টে থেকে যা কিছু হবে ক্যান্টনমেন্টের ভিতরে থেকে হবে। তারা পুলিশের কাছে এসব কর্মকর্তাদের হস্তান্তর করবে না। এটিই ছিল সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য। এখন আসা যাক, এই মুহূর্তে মানে নির্বাচনের আর কয়েক মাস যেখানে বাকি আছে, সেখানে এই রকম সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এখন যে এই যে জনগণ আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এই কাজটি কেন করা হচ্ছে? আপনি বলবেন কই জনগণ দাঁড়িয়ে গেছে? ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন আর এই যে ইউনুসের কিছু বাহিনী আছে, কর্মী বাহিনী আছে, তারা ইতিমধ্যেই সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করেছে। এখনই তাদেরকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তোলা শুরু করেছে। ইতিমধ্যেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা পায়তারা শুরু হয়ে গেছে, আমরা সেটি স্পষ্ট দেখতেও পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন, এই সময়ে কেন? এর উত্তরও পাওয়া গেছে এই সংবাদ সম্মেলনে। যেমন এই ব্রিফিংয়ে হাকিমুজ্জামান জানান, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত 13-14 মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ 3 গুণ পর্যন্ত বাড়ানো হবে বলে আমরা প্রস্তুতি নিচ্ছি। ট্রেনিং, পোস্টিং, প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। এই ঘটনায় সেনাবাহিনী মোরালি এফেক্টেড, মোরালি আপসেট। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে ইচ্ছে করে এই কাজ করেছে সরকার। এখন আপনি বলবেন রায় তো দিয়েছে কোর্ট, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোর্ট, এখানে সরকার আসলো কোত্থেকে? মজার বিষয় এখানেই, কারণ এই কলকাঠি নেড়েছে সরকার। সরকারের পরিকল্পনায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আর এখন জারি হয়েছে। যেমন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম নিজে ফেসবুকে পোস্টে লিখেছেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো সদস্যদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা নেই মানে কোর্টের বিষয়ে পরিকল্পনা আসবে কোত্থেকে? কোর্টের বিষয়ে সিরিয়াল আসবে, কোর্টের বিষয়ে মামলা আসবে, কোর্টের বিষয়ে সময় আসবে, পরিকল্পনা আসবে কোত্থেকে? তার মানে এই পুরো ব্যাপারটি ছিল একটি পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনা করেছে তারাই যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। আপনারা তো জানেন এই সরকারের ভিতরে এখন দুটি অংশ আছে। একটি অংশ যত তাড়াতাড়ি পারা যায় ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে গেলে বাঁচে, আর একটি অংশ আছে যে কোনোভাবে হোক ক্ষমতা ধরে রাখতে চায়। এর ভেতরে আবার 3টি অংশীদার আছে।
একটি হচ্ছে ইউনূস নিজে ও তার সঙ্গী সাথী, 2 নম্বর হচ্ছে জামাত, 3 নম্বর এনসিপি। কারণ তারা এই ক্ষমতা তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। ইউনূস জানে এই ক্ষমতা তিনি আর পাবেন না, তাই তিনি ঢং ঢং করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেশের 12টা 13টা, এই যে 13 মাসে 14 বার বিদেশ সফরে গেল, ইটালিতে গেছে। দেশের মানুষ না খেয়ে মরছে, উনার বিদেশ ঘোরা শেষ হচ্ছে না। উনার এসব থোড়াই কেয়ার। আর জামাত ইতিহাসের সবচেয়ে সেরা সময় পার করছে জামাত। ক্ষমতা না থেকে ক্ষমতা ভোগ করছে তারা। এই ক্ষমতা আর তারা কোনোদিন পাবে না, তাই তারা ইউনূস চলে যাক এটা চাই না। আর এনসিপি তো জানে ইউনূস চলে গেলে তারা হবে ছাগলের 3 নম্বর বাচ্চা, যেদিকে যাবে সেদিকেই লাথি খাবে। তাই তারাও চায় না ইউনূসের ক্ষমতা যাক। আর এই সব করতেই এরা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে জনগণকে সেনাবাহিনীর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। জনগণ সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, যাতে দেশে একটা ক্যাওস সৃষ্টি হয়। ক্ষমতার লোভে এরা অন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনি কি মনে করেন আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।